আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ভাবনা আহমেদ। শুরুতেই বিআরবি কেবল সংবাদ শিরোনাম। জোটবদ্ধ ইসলামী দলগুলো হবে আগামী দিনে প্রধান রাজনৈতিক শক্তি। সোহরাওয়ার্দী মহাসমাবেশে মুফতি সৈয়দ রেজাউল করিম। সংখ্যানুপাতিক নির্বাচন পদ্ধতি চালুর দাবি। এনবিআর চেয়ারম্যানের পদত্যাগের আগে কোনো আলোচনা নয়, জানালেন ঐক্য পরিষদ নেতারা। কমপ্লিট শাটডাউন কর্মসূচি চলবে, দিনে ক্ষতি ২৬০০ কোটি টাকা বলছে ব্যবসায়ীরা। ফেব্রুয়ারিতে নির্বাচনের মাধ্যমে অন্তর্বর্তী সরকার নির্বাচিত প্রতিনিধির কাছে ক্ষমতা হস্তান্তর করবে প্রত্যাশা বিএনপির। দ্রুত জুলাই ঘোষণাপত্র বাস্তবায়নের আশা জামায়াতের। শান্তিতে নোবেল জয় থেকে রাষ্ট্র পুনর্গঠনের কাণ্ডারি প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের ৮৫তম জন্মদিন আজ। দেশে সুষ্ঠু নির্বাচন আয়োজনই এখন তার বড় চ্যালেঞ্জ। এবং এখনো চূড়ান্ত হয়নি বহুল প্রত্যাশিত ডাকসু নির্বাচনের সময়সূচি। নানা অজুহাতের সময় ক্ষেপণের অভিযোগ। অংশীজনদের সাথে আলোচনার পর চূড়ান্ত হবে দিনক্ষণ, বলছে কর্তৃপক্ষ। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। জোটবদ্ধ ইসলামী দলগুলোই হবে আগামী দিনের প্রধান রাজনৈতিক শক্তি বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলনের আমির মুফতি সৈয়দ রেজাউল করিম। রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজিত মহাসমাবেশে তিনি কথা বলেন। সমাবেশে সংখ্যানুপাতিক পদ্ধতিতে জাতীয় নির্বাচনের দাবি জানান এনসিপি সহ বিভিন্ন দলের শীর্ষ নেতারা। জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার বলেন, নির্বাচনের আগে গণহত্যার বিচার নিশ্চিত করতে হবে। খায়রুল ইসলামের রিপোর্ট। ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসমাবেশকে কেন্দ্র করে সারা দেশ থেকে আসা লাখো মানুষের অংশগ্রহণে রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যান পরিণত হয়েছে জনসমুদ্রে। প্রয়োজনীয় রাষ্ট্র সংস্কার, পিআর পদ্ধতিতে নির্বাচন ও গণহত্যার বিচারের দাবিতে সমাবেশে কখনো রোদে পুড়ে আবার কখনো বৃষ্টিতে ভিজে সমাবেশ সফল করেন কর্মী সমর্থকরা। বিভিন্ন রাজনৈতিক দল, ধর্মীয় সংগঠনের নেতা ও ব্যবসায়ী সংগঠনের প্রতিনিধিরা সমাবেশে উপস্থিত ছিলেন। জামায়াতের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার বলেন, প্রধান উপদেষ্টার কিছু ভূমিকায় জনগণের মধ্যে সরকারের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠেছে। জাতির উদ্দেশ্যে ভাষণে একটা কথা বলবেন, বিং এ হেড অফ দি গভর্নমেন্ট একটা কথা বলবেন, রাষ্ট্রীয় টেলিভিশনে একটা কথা বলবেন, কোন একটা দলের কাছে আলোচনায় গিয়ে সে কথা আপনি ভুলে যাবেন। এটা নিরপেক্ষতা ভঙ্গ হয়েছে। ইসলামী আন্দোলনের আমির মুফতি সৈয়দ রেজাউল করিম বলেন, মৌলিক সংস্কার নিয়ে গড়িমসি করা হবে জুলাই আগস্টের শহীদদের রক্তের সাথে বেইমানির শামিল। মুখের এবং কাজের কথা যদি একসাথে থাকেন, মুখের সাথে কাজের যদি মিল থাকেন, আমি এই লক্ষ জনতার সামনে কসম করে বলতে পারি, আগামীতে ক্ষমতায় যাবে ইসলাম, ক্ষমতায় যাবে ইসলাম। দেশবাসী, আগামী বাংলাদেশ ইসলামের বাংলাদেশ, আগামী বাংলাদেশ দেশপ্রেমিকদের বাংলাদেশ, এই লক্ষ্য অর্জনের সকলকে সর্বোচ্চ শক্তি নিয়োগ করার আহ্বান জানাচ্ছি। এ সময় এনসিপি সহ বিভিন্ন দলের নেতারা বলেন, আগামী জাতীয় নির্বাচন সংখ্যানুপাতিক পদ্ধতিতে করা, রাষ্ট্র সংস্কার ও গণহত্যার জন্য শেখ হাসিনার বিচার নিশ্চিত করা ছাড়া জাতীয় নির্বাচন জনগণের কাছে গ্রহণযোগ্য হবে না। বাংলাদেশকে যদি নতুন কাঠামোতে পরিচালিত করতে হয়, অবশ্যই পিআর পদ্ধতির বাস্তবতা নিয়ে আমাদের সকলকে গভীরভাবে ভাবনা করতে হবে। বাস্তবায়নের পথ আমাদেরকে অন্বেষণ করতে হবে। আমাদের এই বাংলাদেশের ২৪-এর অভ্যুত্থানের স্পিরিটের প্রশ্নে, ওই খুনিদের বিচারের প্রশ্নে, রাষ্ট্রের সংস্কারের প্রশ্নে আমরা ঐক্যবদ্ধভাবে এগিয়ে যাব। আমরা যতদিন ঐক্যবদ্ধ থাকব, ততদিন এই বাংলাদেশে আর কোনো হাসিনা মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না। রাষ্ট্র সংস্কার এবং জন আকাঙ্ক্ষার বাস্তবায়নে সমস্ত রাজনৈতিক দলগুলো জনসমাবেশের মাধ্যমে এই সরকারকে তাদের সমর্থন দেখিয়ে দেবে। তাই আমরা বলতে চাই, কোন দু একটি দলের উপরে ভিত্তি করে দু একটি দলের কথায় সংস্কারের নকশায় পরিবর্তন আনা যাবে না। সমাবেশে নেতারা জুলাই অভ্যুত্থানের ঐক্য ধরে রাখতে সবার প্রতি আহ্বান জানান। মানুষের এই উপস্থিতি বলে দিচ্ছে, নতুন এই বাংলাদেশের নতুন কারো নেতৃত্ব দরকার। তারা বলছেন, এদেশে অন্যায়, অনিয়ম ও দুর্নীতি বন্ধের জন্য ইসলামিক কোনো দলের ক্ষমতায় আসা উচিত। তাই সকল ইসলামিক দলগুলোকে ঐক্যবদ্ধ হওয়ার জোর আহ্বান জানান তারা। খায়রুল ইসলাম, এটিএন বাংলা, ঢাকা।
চেয়ারম্যানের পদত্যাগের আগে সরকারের সাথে আলোচনার কোনো সুযোগ নেই বলে সাফ জানিয়ে দিয়েছে এনবিআর সংস্কার ঐক্য পরিষদের নেতাকর্মীরা। দুপুরে ব্রিফিংয়ে সংস্কার ঐক্য পরিষদের সভাপতি হাসান মাহমুদ তারেক এই ঘোষণা দিয়ে আগামীকালও কমপ্লিট শাটডাউন কর্মসূচি পালনের ঘোষণা দেন। এ সময় তিনি জানান, আন্দোলনকারীরা ব্যবসায়ীদের প্রতিপক্ষ নয়। এদিকে আন্দোলন চললেও আন্তর্জাতিক যাত্রী সেবা এর আওতামুক্ত রয়েছে। রিপোর্ট করছেন মুশফিকুর রহমান। শনিবার সকাল থেকে বিকেল পর্যন্ত আগারগাঁওয়ে মার্চ টু এনবিআর কর্মসূচি পালন করে বিভিন্ন জেলা থেকে আসা অসংখ্য রাজস্ব কর্মকর্তা ও কর্মচারী। অর্থ উপদেষ্টার কার্যালয় থেকে কমপ্লিট শাটডাউন ও মার্চ টু এনবিআর কর্মসূচি প্রত্যাহারের ঘোষণা এলেও আন্দোলন চালিয়ে যাচ্ছেন এনবিআর সংস্কার ঐক্য পরিষদ। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সকাল থেকেই রাজস্ব ভবন এলাকায় বাড়ানো হয় নিরাপত্তা ব্যবস্থা। আন্দোলনকারীদের এনবিআর ভবনে ঢুকতে বাধা দিলে তীব্র রোদ ও বৃষ্টি উপেক্ষা করে সড়ক ও ফুটপাতে অবস্থান নেন তারা। আমাদের প্রাণের এনবিআর এর ভিতরে আমরা যে সুশৃঙ্খলভাবে দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসতেছিলাম, সেই আন্দোলনকে বাধাগ্রস্ত করে তারা আমাদেরকে রাস্তায় নামিয়ে দিয়েছে। এটা আসলে এনবিআর ইতিহাস তথা সারা বাংলাদেশের ইতিহাসে এটি একটি ন্যাক্কারজনক, অত্যন্ত দুঃখজনক ঘটনা। এনবিআর সংস্কার ইস্যুতে যে কোনো সময় অর্থ উপদেষ্টার সঙ্গে আলোচনায় বসতে রাজি বলে জানান আন্দোলনকারীরা। তবে চেয়ারম্যানকে অপসারণের আগে কোনো আলোচনা নয় বলে জানান তারা। সকল অংশীজনকে সাথে নিয়ে আমরা যেন এই অর্ডিন্যান্স সংশোধন করতে পারি, সেই বিষয়ে আপনাদের সহযোগিতা চাই, সরকারের সহযোগিতা চাই। এই সংগ্রাম আন্দোলনের মধ্যে যিনি বাধা হয়ে দাঁড়িয়েছেন, তার অপসারণ নিয়ে কিন্তু আমরা আন্দোলনের নামি নাই। আন্দোলনের বাধার কারণে একটা পর্যায়ে উনি ইনক্লুড হয়েছেন দাবির মধ্যে। সুতরাং আমরা চাই আমাদের লক্ষ্য যদি অর্জিত হতে হয় তাহলে তার অপসারণটা জরুরি। এদিকে ব্যবসায়ীরা এনবিআর চেয়ারম্যানের অপসারণ না করার ব্যাপারে যে বিজ্ঞপ্তি দিয়েছে তার সমালোচনা করে এই সিদ্ধান্ত থেকে সরে আসার জন্য ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানান সংস্কার ঐক্য পরিষদের নেতারা। কি কারণে পতিত ফ্যাসিবাদী সরকারের দোসর একজন আমলার অপসারণ ব্যবসায়ী সমাজ কাম্য নয় বলেছেন, সেটি তাদের প্রেস বিজ্ঞপ্তিতে তারা খোলাসা করেননি। জাতীয় রাজস্ব বোর্ড গড়ার লক্ষ্যে সার্বিক সংস্কার, রপ্তানি আয় বৃদ্ধি ও রাজস্ব আহরণে ইতিবাচক ভূমিকা রাখার লক্ষ্যে জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যানের অপসারণ ব্যতীত ভিন্ন কোনো পথ খোলা নেই। ফ্যাসিবাদের এজেন্ডা বাস্তবায়নকারী এনবিআর চেয়ারম্যানকে অপসারণ করা না হলে রোববার থেকে অনির্দিষ্টকালের জন্য এনবিআর এর সকল অফিসে কমপ্লিট শাটডাউন ও মার্চ টু এনবিআর কর্মসূচি চালিয়ে যাবেন তারা। মুশফিকুর রহমান, এটিএন বাংলা, ঢাকা। সংস্কারের নামে এনবিআর কর্মকর্তা কর্মচারীদের আন্দোলনে প্রতিদিন অর্থনীতিতে প্রায় ২৬০০ কোটি টাকার ব্যবসা বাণিজ্য ব্যাহত হচ্ছে বলে জানিয়েছেন ব্যবসায়ী নেতারা। এনবিআর এর অচলাবস্থা নিয়ে রাজধানীর একটি হোটেলে ইন্টারন্যাশনাল চেম্বার, বিজিএমইএ, বিকেএমইএ, বিটিএমইএ সহ ১১টি শীর্ষ ব্যবসায়ী অ্যাসোসিয়েশনের যৌথ সংবাদ সম্মেলনে অর্থনীতি ও ব্যবসায়ীদের জিম্মি করা হচ্ছে জানিয়ে তারা বলেন, এই আন্দোলন ক্ষমতা এবং টাকা বন্টনের আন্দোলন। দেশের অর্থনীতির স্বার্থে আলোচনার মাধ্যমে দ্রুত এই সংকট সমাধানের দাবি জানিয়েছেন তারা। রিপোর্ট করছেন শারফুল আলম। রাজস্ব খাতের সংস্কার ও এনবিআর চেয়ারম্যানের অপসারণের দাবিতে মার্চ টু এনবিআর কর্মসূচি করছেন আন্দোলনরত কর্মকর্তারা। 14 মে থেকে টানা কলম বিরতি ও সবশেষে কমপ্লিট শাটডাউন কর্মসূচিতে ব্যাহত হচ্ছে রাজস্ব প্রদান সহ আমদানি রপ্তানি প্রক্রিয়া। অর্থ বছরের শেষের দিকে রাজস্ব জমা দেওয়ার হার বাড়লেও বর্তমান প্রেক্ষাপটে তাও ব্যাহত হচ্ছে জানিয়ে ব্যবসায়ী নেতারা শর্ত ছাড়া এনবিআর কর্মকর্তাদের কাজে ফেরার আহ্বান জানান। বাস্তবতা হলো যে আমরা তাদের কাছে জিম্মি। আজকে যেটা আপনারা লক্ষ্য করছেন এটা কিছুই না, এটা অ্যাকচুয়ালি ক্ষমতার একটা বন্টন নিয়ে ঝগড়া হচ্ছে, টাকা পয়সার বন্টন নিয়ে ঝগড়া হচ্ছে। মাঝপথে আমরা হচ্ছে বিপদগ্রস্ত। এরা সারা জীবন আমাদেরকে জ্বালাইছে, এখন সরকারকে জ্বালাইতেছে, এখন পুরো জাতিকে জ্বালাবে। প্রতিদিন হলো ২৫০০ থেকে ২৬০০ কোটি টাকার মতো ডিস্ট্রাকশন হচ্ছে এবং এটা যে রিকারিং এফেক্ট সেটা হলো এনার্মাস। এনবিআর আধুনিকায়নে চেয়ারম্যানের অপসারণ কোনোভাবেই কাম্য নয় জানিয়ে চলমান সংকট মোকাবেলায় সরকার চাইলে ব্যবসায়ীরা মধ্যস্থতা করতে আগ্রহী বলেও জানান উদ্যোক্তারা। ব্যবসায়ীরা এনবিআর আন্দোলনে ইন্ধন দিচ্ছেন অর্থ উপদেষ্টার এমন বক্তব্যেরও নিন্দা জানান তারা। পুরো কাস্টমস বন্ধ হয়ে যেতে পারে, আমার জানা মতে পৃথিবীতে অন্য কোনো দেশে এরকম উদাহরণ নাই যুদ্ধ ছাড়া। এটা হতে পারে না, এটা একটা বড় বিপর্যয় আমাদের জন্য। মধ্যস্থতা না, এটা আমাদের সার্ভাইভালের প্রশ্ন। এনবিআর এর সংস্কার হতে হবে। আমি ব্যক্তিগতভাবে অনেক এনবিআর অফিসের সাথে কথা বলেছি, ওনারাও চাচ্ছেন যে সংস্কার হোক।
পুরো ইকোনমি বন্ধ হয়ে যাবে। তো অ্যাজ সাচ এই ধরনের একটা মানে আত্মঘাতী মানে সিদ্ধান্ত এনবিআর এর অফিসিয়ালরা কখনোই নেওয়া উচিত। তারাও তো এই দেশের নাগরিক, তারাও এই দেশের মানে মানুষ। অ্যাজ সাচ আমাদের কাছে মনে হয় যে ইট হ্যাজ টু কাম টু এ স্টপ অ্যান্ড কাম টু এ নেগোসিয়েশন টেবল। চলমান অর্থনৈতিক সংকটের মধ্যে এনবিআর এর আন্দোলন বন্ধ না হলে আমদানি রপ্তানি বাণিজ্যে প্রতিনিয়ত ক্ষতির পরিমাণ বাড়বে বলেও আশঙ্কিত তারা। দেশের অর্থনীতি, ব্যবসা বাণিজ্য সবকিছু। শরফুল আলম, এটিএন বাংলা, ঢাকা। সরকারি প্রতিষ্ঠানে যে প্রয়োজনীয় সংস্কার শেষে প্রতিশ্রুতি অনুযায়ী ফেব্রুয়ারির মধ্যে অন্তর্বর্তী সরকার অবাধ ও সুষ্ঠু ভোট আয়োজন করে নির্বাচিত প্রতিনিধির কাছে ক্ষমতা হস্তান্তর করবে বলে আশা প্রকাশ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। জুলাই গণ অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে বিএনপি ঘোষিত ৩৬ দিনের কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠান স্থল বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্র পরিদর্শনে গিয়ে তিনি এ কথা বলেন। রিজভী বলেন, জুলাই শহীদদের রক্তের ঋণ শোধ করতে শেখ হাসিনার মতো আর যাতে কোনো স্বৈরশাসকের জন্ম না হয় সেজন্য সবাইকে একসাথে কাজ করতে হবে। দাবি করেন ডক্টর ইউনূস তারেক রহমানের বৈঠকের মধ্য দিয়ে নতুন বাংলাদেশ বিনির্মাণের জনগণের মধ্যে নতুন আশার সঞ্চার হয়েছে। আলোচনা সভা, শহীদ পরিবার ও আহতদের সম্মাননা প্রদান, আলোকচিত্র প্রদর্শনী সহ নানা কর্মসূচির মধ্য দিয়ে জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তি পালন করবে বিএনপি। অধিকাংশ মানুষ যে প্রত্যাশা করে, যে আকাঙ্ক্ষা ধারণ করে, সেই আকাঙ্ক্ষারই প্রতিফলন ঘটবে নির্বাচনের তারিখ নির্ধারণের ক্ষেত্রে এবং নির্বাচনের ঘোষণার মধ্যে দিয়ে। এবং আমরা মনে করি হ্যাঁ, এই বিগত যে ফ্যাসিবাদী সরকার, ভয়ঙ্কর উৎপীড়ক সেই সরকার এদেশের মানুষের অর্থ লোপাট করেছে, পাচার করেছে, বিভিন্ন প্রতিষ্ঠানকে ধ্বংস করেছে। জনগণের আস্থা আছে, সবারই আস্থা আছে মানুষের কল্যাণে এবং গণতন্ত্রের স্বার্থে ডক্টর ইউনূস সাহেব তিনি কাজ করবেন। যে নির্ধারিত সময়ের কথা বলেছি তার মধ্যে তিনি অবাধ সুষ্ঠু নির্বাচন দিয়ে যে জনপ্রতিনিধিরা যারা জনগণের কাছে জবাবদিহি করবে সেই ধরনের ব্যবস্থা তিনি করে যাবেন। জুলাই ঘোষণাপত্র বাস্তবায়নে সরকার জাতির কাছে প্রতিশ্রুতিবদ্ধ। সরকার দ্রুত জুলাই ঘোষণাপত্র বাস্তবায়ন করবে এমন প্রত্যাশার কথা জানিয়েছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। রাজধানীর মগবাজারে দলের কেন্দ্রীয় কার্যালয়ে জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের প্রথম বর্ষপূর্তি উপলক্ষে দলীয় কর্মসূচি ঘোষণার পর তিনি এই কথা বলেন। গণ অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে আগামী ১৯ জুলাই রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে জাতীয় সমাবেশ ও ৫ আগস্ট দেশব্যাপী গণমিছিল সহ মাসব্যাপী কর্মসূচিতে সবাইকে অংশ নেওয়ার আহ্বান জানান মিয়া গোলাম পরওয়ার। জুলাই সনদ সরকারের প্রতিশ্রুতিবদ্ধ জাতির কাছে। জুলাই সনদ এবং জুলাই অভ্যুত্থানের যে ঘোষণা, ডিক্লারেশন, এটা বাস্তবায়ন করতে হবে। গণ আকাঙ্ক্ষা পূরণে একটি নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তরের লক্ষ্যে যে জাতীয় নির্বাচনের অভিষ্ট লক্ষ্যে এই জাতি যাত্রা শুরু করেছে, গণমাধ্যম তার এই অসাধারণ নিরপেক্ষ ভূমিকা অব্যাহত রাখবে। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের ৮৫তম জন্মদিন আজ। ১৯৪০ সালের ২৮ জুন চট্টগ্রামের হাটহাজারীর বথুয়া গ্রামে জন্মগ্রহণ করেন তিনি। অর্থনীতিতে পড়ালেখা শেষে শিক্ষকতা দিয়ে পেশাগত জীবন শুরু করলেও বিশ্বব্যাপী খ্যাতিমান সামাজিক ব্যবসার দিকপাল হিসেবে দারিদ্র্যের বিরুদ্ধে লড়াইয়ের স্বীকৃতি হিসেবে প্রথম বাংলাদেশি হয়ে নোবেল পুরস্কার লাভ করে পুরো দেশকে গর্ব করার উপলক্ষে এনে দেন। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পর ২০২৪ সালের ৮ আগস্ট অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে দায়িত্ব নেন এই নোবেল বিজয়ী। আইন শৃঙ্খলার প্রতিষ্ঠা, অর্থনৈতিক স্থিতিশীলতা এবং মৌলিক সংস্কার নিশ্চিত করে দেশে সুষ্ঠু নির্বাচন আয়োজনই এখন তার বড় চ্যালেঞ্জ। বিস্তারিত ইকরামুল হক সাইমের রিপোর্ট। ডক্টর মোহাম্মদ ইউনূস সামাজিক ব্যবসার মাধ্যমে দরিদ্রতার বিরুদ্ধে লড়াকু এই মানুষটি এখন লড়াই সংগ্রাম করছেন নতুন বাংলাদেশ গড়তে। শিক্ষক, সামাজিক ব্যবসার দিকপাল কিংবা নোবেল বিজয়ী, সবকিছু ছাপিয়ে তার এখন বড় পরিচয় বাংলাদেশের প্রধান উপদেষ্টা। বৈষম্যহীন বাংলাদেশের ভিত্তি রচনার নেতৃত্ব দিচ্ছেন এই নোবেল বিজয়ী। আমাদের একতাবদ্ধ থাকতে হবে যে কোনো মূল্যে। পরাজিত শক্তি এবং তাদের সহযোগীরা ওত পেতে বসে আছে আমাদের ছোবল মারার জন্য। ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানে স্বৈরাচার শেখ হাসিনা ক্ষমতা ছেড়ে পালিয়ে গেলে শিক্ষার্থী, সুশীল সমাজ ও রাজনৈতিক দলের আহ্বানে ৮ আগস্ট অন্তর্বর্তী সরকারের হাল ধরেন ডক্টর মোহাম্মদ ইউনূস। মোহাম্মদ ইউনূস
সশ্রদ্ধ চিত্তে শপথ গ্রহণ করিতেছি যে বিচার, সংস্কার ও নির্বাচন তার সরকারের প্রধান ম্যান্ডেট হলেও অভ্যুত্থান পরবর্তী সময়ে নানা পক্ষের দাবি আদায়ের আন্দোলন নিয়ন্ত্রণে বেগ পেতে হয়েছে ডক্টর ইউনূসের সরকারকে। নানা ইস্যুতে রাজনৈতিক দলগুলোর নিজেদের মধ্যে কিংবা সরকারের সাথে দূরত্ব তৈরি হলেও আবার ক্ষণিকের মধ্যেই এক টেবিলে এক কাতারে আসে নোবেল বিজয়ীর ক্যারিশম্যাটিক নেতৃত্বে। এরকম আগ্রহ নিয়ে সবাই যদি আমরা বসি, নিশ্চয়ই একটু ভালো কিছু এর মধ্যে থেকে আসবে। 1940 সালের 28 জুন চট্টগ্রামের হাটহাজারীর বথুয়া গ্রামে জন্মগ্রহণ করেন মোহাম্মদ ইউনূস। অর্থনীতিতে পড়ালেখা শেষ করে পেশাগত জীবন শুরু করেন শিক্ষকতা দিয়ে। পরে দরিদ্র মানুষের জীবনমান পাল্টাতে চট্টগ্রামের জোবরা গ্রাম থেকে শুরু করেন নতুন এক লড়াই। সামাজিক ব্যবসার মাধ্যমে দরিদ্রতার বিরুদ্ধে তার এই লড়াই কেবল দেশে নয়, ছড়িয়ে পড়ে গোটা বিশ্বে। জোবরা গ্রামের নবযুগ খামার থেকে পর্যায়ক্রমে 1976 সালে প্রতিষ্ঠা করেন গ্রামীণ ব্যাংক। পরে এই ব্যাংককে সাথে নিয়ে শান্তিতে নোবেল পান তিনি। ভূষিত হন বিশ্বের প্রায় 150 পুরস্কারে। এই তত্ত্বকথার চাইতে সরাসরি মানুষের সাহায্যে এগিয়ে আসা বরং ভালো একটা মানে। তবে নিজ দেশেই 1.5 দশকেরও বেশি সময় ধরে কোণঠাসা ছিলেন নোবেল বিজয়ী এই অর্থনীতিবিদ। কর্তৃত্ব হারিয়েছিলেন নিজের প্রতিষ্ঠিত সেই গ্রামীণ ব্যাংকের। বিভিন্ন মামলায় আদালতে বারবার হাজিরা দিতে হয়েছে অধ্যাপক ইউনূসকে, ছিলেন গ্রেপ্তারের আশঙ্কায়ও। এর আগে নোবেল পুরস্কার অর্জনের মাত্র 5 মাসের মাথায় 2007 সালে সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের সময় রাজনৈতিক দল গঠনের কার্যক্রম শুরু করে পরে পিছু হটেন তিনি। এরপর 2009 সালে শেখ হাসিনা সরকার ক্ষমতায় এলে রোষানলে পড়েন ডক্টর মোহাম্মদ ইউনূস। তবে কখনো সরকারের তীব্র সমালোচনা শোনা যায়নি নোবেল বিজয়ীর কণ্ঠে। কেবল সামাজিক ব্যবসা নয়, দরিদ্রতা, বেকারত্ব ও কার্বন নিঃসরণ দূর করে 3-0 পৃথিবী করা তার তত্ত্ব কার্যকর মডেল হিসাবে প্রশংসিত বিশ্বজুড়ে। ইকরামুল হক সায়েম, এটিএন বাংলা, ঢাকা। আগামী জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ করার লক্ষ্যে অন্তর্বর্তী সরকার কাজ করে যাচ্ছে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। একদিনের সফরে খুলনায় এসে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময় কালে তিনি কথা বলেন। একই সাথে জানান, চীনা কোম্পানির মাধ্যমে মোংলা বন্দরকে আধুনিকায়ন করার উদ্যোগ নেওয়া হয়েছে। জলবায়ু পরিবর্তনের শিকার খুলনাঞ্চলের মানুষের পুনর্বাসন ও সুপেয় পানির ব্যবস্থার জন্য অন্তর্বর্তীকালীন সরকার পদক্ষেপ নিচ্ছে উল্লেখ করে প্রেস সচিব জানান, এই মুহূর্তে খুলনায় পাইপলাইনে গ্যাস সরবরাহ করা সম্ভব হচ্ছে না। ইন্টারিম গভর্নমেন্টের তরফ থেকে সর্বোচ্চ চেষ্টা থাকবে, একদম সর্বোচ্চ চেষ্টা থাকবে যাতে জনগণকে আমাদের ইতিহাসের একটা সবচাইতে ভালো ইলেকশন উপহার দেওয়া। আমরা আশা করছি এটা প্রশাসনকে সাথে নিয়ে, পুলিশ প্রশাসনকে সাথে নিয়ে, আপনারা সাংবাদিক আছেন তাদেরকে সাথে নিয়ে এবং জনগণকে সাথে নিয়ে আমরা বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে ভালো ইলেকশন আমরা করতে পারবো। সংস্কার চলমান প্রক্রিয়ার দোহাই দিয়ে জাতীয় নির্বাচন বসে থাকতে পারে না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে জিয়াউর রহমান যুদ্ধের ময়দান থেকে রাষ্ট্রপ্রধান স্মারক প্রকাশনা ও আর্কাইভ উন্মোচন অনুষ্ঠানে তিনি কথা বলেন। সালাউদ্দিন আহমেদ বলেন, জাতীয় ঐকমত্য কমিশনের প্রস্তাব সবাই মেনে নেবে এমনটা ভেবে থাকলে কখনো সংস্কার প্রশ্নের সমাধান আসবে না। সংবিধান কোনো ধর্মগ্রন্থ নয় উল্লেখ করে বিএনপি এই নেতা বলেন, সময়ের প্রয়োজনে সংস্কার চলতেই থাকবে। নির্বাচিত সরকার সংস্কার কার্যক্রম বাস্তবায়ন না করলে বিরোধী শক্তি দাঁড়িয়ে যাবে বলে মন্তব্য করেছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। রাজধানীর এফডিসিতে ডিবেট ফর ডেমোক্রেসির ছায়া সংসদ বিতর্ক প্রতিযোগিতায় এই মন্তব্য করেন তিনি। এ সময় তত্ত্বাবধায়ক সরকার প্রথা বাতিল করে নির্বাচন ব্যবস্থাকে বিতর্কিত করায় সাবেক প্রধান বিচারপতি ABM খায়রুল হককে বিচারের মুখোমুখি দাঁড় করানোর কথা বলেন ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ। মিজান শাহজাহানের রিপোর্ট। তরুণ ভোটাররাই আগামী জাতীয় নির্বাচনে ক্ষমতার পালাবদলে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে শীর্ষক বিতর্কে অংশ নেয় ইডেন মহিলা কলেজ ও ইস্টার্ন ইউনিভার্সিটি।
বিতর্কের মূল্যায়ন পর্বে ডাকসুর সাবেক বিপি ও নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেন, জুলাই অভ্যুত্থানের সম্মুখ যোদ্ধাদের জয়গান গাইতেই হবে। তবে জাসদের পরিণতি স্মরণ করিয়ে দিয়ে এনসিপিকে উদ্দেশ্য করে তিনি বলেন, আবেগের বশবর্তী হয়ে হটকারিতা করলে ইতিহাস ক্ষমা করবে না। এনসিপির মধ্যে বেশ অসংলগ্নতা দেখি কথাবার্তায়। এক নেতা একটা বলে, আর নেতা তাকে বিরোধিতা করে কথা বলে। এগুলো আমাদের নলেজের মধ্যে আসে না। দলটাকে সলিড দেখাতে হবে। মানুষ দেখবে যে ঐক্যবদ্ধ আছে, মানুষ দেখবে যে ঠিক ডিরেকশন দিচ্ছে, এবং সেরকম করলে এটার ভবিষ্যৎ আছে। হটকারিতা, আবেগ আর ওই যে অ্যাংরি ইয়াং মানের ভূমিকা নিলে দল দাঁড়াবে না। ছায়া সংসদের স্পিকার ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন, বেগম খালেদা জিয়ার দক্ষ নেতৃত্ব দেশকে বারবার সংকট থেকে রক্ষা করেছে। যেহেতু বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে সকল ধরনের মিথ্যা এবং ষড়যন্ত্রমূলক মামলার নিষ্পত্তি হয়েছে, তিনি যাতে আগামী জাতীয় নির্বাচনে, দেশবাসী আশা করে তিনি যাতে জাতীয় নির্বাচনে অংশগ্রহণ করেন। বিগত সময়ের মতো বেগম খালেদা জিয়া ব্যাপক ভোটের ব্যবধানে বাংলাদেশে পুনরায় তিনি নির্বাচিত হবেন। নির্বাচন ব্যবস্থাকে বিতর্কিত করার দায়ে জড়িত সকলের বিচার দাবি করেন হাসান আহমেদ চৌধুরী কিরণ। আর মাহমুদুর রহমান মান্না বলেন, স্বৈরাচার শেখ হাসিনার বিচার প্রশ্নে সবাই ঐক্যবদ্ধ। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা বলেছেন, তাদের বিচার সম্পন্ন হওয়া পর্যন্ত তারা কোনো নির্বাচন করতে পারবেন না। এই ফেব্রুয়ারির মধ্যে বিচার শেষ হয়ে যাবে, কয় বছর লাগে কে জানে। অতএব তারা নির্বাচন করতে পারছে না। খায়রুল হক, যিনি তত্ত্বাবধায়ক সরকার বাতিল করে দিয়ে একক ব্যক্তির নেতৃত্বের কাছে মাথা নত করে বাংলাদেশের নির্বাচন ব্যবস্থাকে ভেঙে দিয়েছিলেন, সেই খায়রুল হক কিভাবে দেশ থেকে পালিয়ে গেল। আমি আশাবাদ ব্যক্ত করতে চাই, খায়রুল হক যেখানেই থাকুক না কেন, ইন্টারপোলের মাধ্যমে বাংলাদেশে তাকে ফিরিয়ে এনে তার কাছ থেকে আইনগত ব্যবস্থা গ্রহণের মাধ্যমে তার কাছে জানা হোক সেই বিচারের রায় তিনি কিভাবে লিখেছেন, কার নির্দেশে লিখেছেন, কেন লিখেছেন, কি সুবিধা তিনি পেয়েছেন। বিতর্কে বিজয়ী হয় ইডেন মহিলা কলেজ। পরে তাদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা। মিজান শাহজাহান, এটিএন বাংলা, ঢাকা। আগস্ট থেকে ঢাকার 2 সিটি কর্পোরেশনের 2টি জোনে পরীক্ষামূলকভাবে বুয়েটের ডিজাইনে নির্মিত অটোরিকশা চলবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া। গুলশানে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে ব্যাটারি চালিত রিকশা চালকদের প্রশিক্ষণ দিতে মাস্টার ট্রেনারদের প্রশিক্ষণ প্রদান অনুষ্ঠানে উদ্বোধনী বক্তব্যে তিনি একথা জানান। গণ অভ্যুত্থানে রিকশা চালকদের ভূমিকা উল্লেখ করে উপদেষ্টা বলেন, তাদেরকে সমাজের মূল ধারায় ফেরাতে এবং রাজধানীর শৃঙ্খলা রক্ষায় সরকারের উদ্যোগ নিয়েছে। এ সময় ডিএনসিসি প্রশাসক মোহাম্মদ এজাজ বলেন, 1 লাখ রিকশা চালককে প্রশিক্ষণ দেওয়ার পরিকল্পনা রয়েছে সরকারের। আমরা প্রাথমিকভাবে 2টা সিটি কর্পোরেশনের 2টা অঞ্চলকে রেগুলেশনসের মধ্যে নিয়ে আসবে এবং ওই 2টা জোনে আমরা নির্দিষ্ট সংখ্যক ওইটা অ্যাসেসমেন্ট করবে আমাদের 2 সিটি কর্পোরেশন, নির্দিষ্ট সংখ্যক অটোরিকশার মাধ্যমে শুরু করব এবং এটা কখনোই আনলিমিটেড হবে না। এখন যে তথাকথিত অবৈধ বলে তাদের উপর বিভিন্নভাবে নিপীড়ন করা হয়, ঘুষ চাওয়া হয় কিংবা মাঝে মধ্যে শাস্তিমূলক ব্যবস্থা যাওয়া হয়, এটা আর থাকবে না। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের বছর পার হতে চললেও এখনো ঝুলে আছে বহুল প্রত্যাশিত ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচন। সব অংশীজনদের সাথে আলোচনা শেষ হলেই চূড়ান্ত হবে মিনি পার্লামেন্ট খ্যাত ডাকসু নির্বাচনের দিনক্ষণ। এটিএন বাংলাকে এসব কথা জানান ডাকসু নির্বাচনের চিফ রিটার্নিং অফিসার অধ্যাপক জসিমউদ্দিন। তবে নতুন বাংলাদেশে ডাকসুতে স্বচ্ছ প্রক্রিয়ায় ছাত্র সংসদ নির্বাচনের দাবি সব ক্রিয়াশীল ছাত্র সংগঠনগুলোর। বিস্তারিত মাজারুল হক মহাজিরের রিপোর্ট। 24-এর গণ অভ্যুত্থানের 9 দফার অন্যতম দাবি ছিল ক্যাম্পাসে নিয়মিত ছাত্র সংসদ নির্বাচন দেয়া। যদিও 5 আগস্ট পরবর্তী সময়ে এই দাবি বাস্তবায়নে ছিল না বেগবান কোনো গতি। জুলাই আন্দোলনের বছর ঘনিয়ে এলেও নির্বাচনের সময়সূচি চূড়ান্ত হয়নি ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনের। 29 বছর পর 2019 সালে অনুষ্ঠিত হয়েছিল সবশেষ ছাত্র সংসদ নির্বাচন। গত 6 বছর নিজেদের প্রতিনিধি নির্বাচনের অধিকার থেকে বঞ্চিত শিক্ষার্থীরা।
তবে ছাত্র সংসদ নির্বাচনের পক্ষে থাকলেও এই ইস্যুতে ঐক্যবদ্ধভাবে জোরালো দাবি তুলতে পারেনি ক্যাম্পাসের ক্রিয়াশীল ছাত্র সংগঠনগুলো। যে ছাত্র সংসদ নির্বাচনটি হতে যাচ্ছে যাতে করে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের প্রতিনিধিত্ব সেখানে ফুটে ওঠে। ডাকসুতে কিন্তু আসলে যে ভিসির যে একক ক্ষমতাটা রয়েছে সেই একক ক্ষমতাটা কমিয়ে আনার ব্যাপারে কিন্তু আমরা প্রস্তাবনা দিয়েছিলাম। লোক দেখানো নির্বাচন চাই না, ডাকসু আমাদের অধিকার, কোন রকম আনুষ্ঠানিকতার জন্য যে এটা করা হইলো কোনো মতে এটা না। কিন্তু কবে হওয়া উচিত ডাকসু নির্বাচন? ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল সভাপতির সোজা সাপটা জবাব, অতি দ্রুতও নয় আবার বেশি দেরিতেও নয়। অন্যদিকে এই ডাকসু নির্বাচন আরো আগেই হওয়া উচিত ছিল বলে মনে করেন বিশ্ববিদ্যালয় শাখা শিবিরের সেক্রেটারি। নিয়ম নীতি অনুসরণ করে পরবর্তীতে 1 বছর পর পর যাতে ডাকসু নির্বাচন হয়, দ্রুতও নয় বেশি দেরিতেও নয়, একটা সুন্দর টাইমলাইনে ডাকসু নির্বাচন হলে ভবিষ্যতে ডাকসু নিয়ে আর কখনো কাদা ছড়াছড়ি হবে না। ইতিমধ্যে বিশ্ববিদ্যালয় প্রশাসন অনেক দেরি করে ফেলেছে বলে আমরা মনে করি এবং এই জায়গায় বিশ্ববিদ্যালয় প্রশাসন যথেষ্ট দুর্বলতার পরিচয় দিয়েছে। আমরা আশাবাদী থাকতে চাই। এরই মধ্যে ডাকসু নির্বাচন নিয়ে প্রধান রিটার্নিং কর্মকর্তা সহ 10 সদস্যের রিটার্নিং কর্মকর্তা নিয়োগ দেন ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন। বেশ কয়েকটি ধাপে সকল অংশীজনদের সাথে বৈঠক করছেন তারা। এক একজনের চাওয়া এক এক রকম, সবগুলো চাওয়াকে আমাদেরকে অ্যাকোমোডেট করতে হবে। জুলাই হচ্ছে কি আগস্টে হচ্ছে, এটা অংশীজনদের সাথে আলাপটা সেরে নিই। তো আপাতত কোনো সংখ্যা দেখতেছি না, আর বাকিটা উপরওয়ালার হাতে। এবছর নতুন 4টি পদ সহ মোট 28টি পদের বিপরীতে লড়বেন প্রার্থীরা। মিনি পার্লামেন্ট খ্যাত ডাকসু নির্বাচন তার গন্তব্যে যাত্রা শুরু করলেও এখনো অজানা তার গন্তব্যে পৌঁছানো, অর্থাৎ এখনো দিনক্ষণ ঠিক হয়নি ডাকসু নির্বাচনের। তবে বেশ কিছু ক্রিয়াশীল ছাত্র সংগঠন এই জুলাইয়ের মধ্যেই ডাকসু নির্বাচনী প্রক্রিয়া সম্পন্ন করার দাবি তুললেও সাধারণ শিক্ষার্থীদের বেশিরভাগই বলছেন অন্তত এই ডাকসু নির্বাচন নিয়ে যেন কোনো তড়িঘড়ি না হয়। মাসারুল হক মুহাজির, এটিএন বাংলা, ঢাকা। এবারে জানিয়ে দিব আল আরাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। কবি ফররুখ আহমেদের 107তম জন্মবার্ষিকী উপলক্ষে সেমিনার অনুষ্ঠিত হয়েছে। ফররুখ গবেষণা ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত সেমিনার প্রতিপাদ্য বিষয় হল ফররুখকে নতুনভাবে জানা। সেমিনারের প্রধান ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমেদ খান। বিশেষ অতিথি ছিলেন মাহবুব আলম গোড়া, বাংলাদেশ টেলিভিশনের মহাপরিচালক ডক্টর মাহবুব হাসান। অনুষ্ঠান উপস্থাপনায় ছিলেন কবি জাকির আবু জাফর। সেমিনারে কবিতা পাঠ করেন কবি হাসান হাফিজ, কবি হাসান আলিম, কবি শাহিন রেজা, কবি শামিমা চৌধুরী, কবি নুরুন্নাহার নিরু, কবি হোসাইন আলমগীর, কবি লিলি হক, কবি আবিদ আজম, ইমরান মাহফুজ। এবার আন্তর্জাতিক সংবাদ। ইসলাম ধর্মাবলম্বীদের তৃতীয় গুরুত্বপূর্ণ মসজিদ আল আকসা চত্বরে পশ্চিম তীর অঞ্চলে বসতি স্থাপনকারী ইহুদিদের নাচ গান ও বাধাহীন চলাফেরায় অনুমতি দিয়েছে ইসরায়েল। এ কথা জানিয়েছে ইসরায়েল ভিত্তিক সংবাদ মাধ্যম চ্যানেল 7। জাতীয় নিরাপত্তা বিষয়ক মন্ত্রী ইতামার বেন গেভির নতুন নীতির আওতায় এই প্রথমবারের মতো পবিত্র আল আকসা চত্বরে ইহুদি দর্শনার্থীদের গান, নাচ ও মুক্তভাবে ঘোরাফেরার অনুমতি দেওয়া হলো। প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সরকারের জোট সঙ্গী ইতামার বেন গেভির নিজেও একজন অবৈধ বসতি স্থাপনকারী। ইসরায়েলের কট্টর ডানপন্থী দল জিউইশ পাওয়ার পার্টির শীর্ষ নেতা তিনি। দেশের 16টি জেলায় স্কিল ফোকাসড লিটারেসি ফর আউট অফ স্কুল অ্যাডোলেসেন্টস স্কিলফো প্রকল্প শুরু করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। ইউনিসেফের সহযোগিতায় পাইলট প্রকল্পটি সফলভাবে সম্পন্ন হওয়ায় এসব জাতীয় পর্যায়ে 1 লাখেরও বেশি কিশোর কিশোরী যাদের শিক্ষা, কাজ বা কোনো প্রাতিষ্ঠানিক প্রশিক্ষণ নেই তারা এই কার্যক্রমে আওতায় আসবেন। সংশ্লিষ্টরা জানান, পুরো কার্যক্রমটি বাংলাদেশ ন্যাশনাল কোয়ালিফিকেশন ফ্রেমওয়ার্কের সঙ্গে সামঞ্জস্য রেখে বাস্তবায়ন করা হচ্ছে। এতে শিক্ষার পাশাপাশি বাস্তব জীবনের প্রয়োজনীয় দক্ষতা অর্জনের সুযোগ পাবে ঝরে পড়া এসব শিশুরা। রাজধানীতে এ নিয়ে আয়োজিত অনুষ্ঠানে ইউনিসেফ বাংলাদেশের প্রতিনিধি রানা ফ্লাওয়ার, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব ডক্টর খ ব কবিরুল ইসলাম উপস্থিত ছিলেন। এবারে খেলার খবর।
কলম্বো টেস্টের চতুর্থ দিনে বাংলাদেশকে মাত্র ১৩৯ রানে অল আউট করে ইনিংস ও ৭৮ রানে জয় পেল শ্রীলঙ্কা। এই জয়ে ২ ম্যাচ সিরিজটি ১-০ ব্যবধানে জিতে নিল স্বাগতিকরা। প্রথম ইনিংসে বাংলাদেশের ২৪৭ রানের জবাবে ৪৫৮ রানে অল আউট হয়েছিল শ্রীলঙ্কা। ম্যাচ ও সিরিজ সেরা হন পাথুম নিশাঙ্কা। সিরিজ হওয়ার পর অধিনায়কত্ব ছাড়ার ঘোষণা দেন নাজমুল হোসেন শান্ত। পরাগারমানের রিপোর্ট। ইনিংস হারের সংখ্যাটা আগের দিনই ছিল, সেটা বাস্তবায়ন হতে সময় লাগলো মাত্র ৩০ মিনিট। কদিন ধরে টেস্ট মর্যাদা পাওয়ার রজত জয়ন্তী উৎসব করছে বিসিবি। এমনি সময়ে টেস্ট ক্রিকেটে বাংলাদেশের ২২তম ইনিংস ব্যবধানে হারের খবর এলো ভারত মহাসাগরের পার থেকে। আগের ৬ উইকেট ১১৫ রান নিয়ে খেলতে নেমে দিনের পঞ্চম বলেই লিটন দাসকে প্যাভিলিয়নে ফেরান প্রভাত জয়সূরিয়া। ১৪ রান করে বিদায় নেন লিটন। নাইম হাসানের পর তাইজুল ইসলামকে ফিরতি ক্যাচে পরিণত করে নিজের ৫ উইকেট তুলে নেন প্রভাত। শেষ পর্যন্ত ১৩৩ রানে গুটিয়ে যায় টাইগাররা। ব্যাটিং ব্যর্থতায় তাইজুল ইসলামের অলরাউন্ড পারফরম্যান্সও বিফলে যায়। প্রথম ইনিংসে বাংলাদেশের ২৪৭ রানের জবাবে ৪৫৮ রানে অল আউট হয়েছিল শ্রীলঙ্কা। এই জয়ে নিজেদের ক্রিকেট ইতিহাসে সবচেয়ে বেশি ৯ বার বাংলাদেশকে ইনিংস ব্যবধানে হারে লজ্জায় ফেলল লঙ্কান সিংহরা। টেস্ট সিরিজ হারের পর নাজমুল হোসেন শান্তর অধিনায়কত্ব ছাড়ার ঘোষণা গোদের উপর বিস্ফোরণের মতোই আসে বাংলাদেশ শিবিরে। শান্ত জানান, ক্রিকেটে আলাদা আলাদা অধিনায়ক বুদ্ধিমানের মতো কোনো সিদ্ধান্ত নয়। আমি টেস্ট ফরম্যাটে আর কন্টিনিউ করতে চাই না এবং আমি একটা জিনিস একটু ক্লিয়ারলি সবাইকে মেসেজটা দিতে চাই, এটা কোনো পার্সোনাল কোনো কিছু না, ইটস টোটালি টিমের বেটারমেন্টের জন্য এই ডিসিশনটা আমি নিয়েছি। ৩টা ক্যাপ্টেন আসলে আমার মনে হয় যে টিমের জন্য একটু ডিফিকাল্ট হতে পারে, সো পুরাটা টিমের বেটারমেন্টের কারণে আমি এখান থেকে সরে আসছি। বাট যদি ক্রিকেট বোর্ড মনে করে যে আলাদা কোনো ক্যাপ্টেন বা 3টা ক্যাপ্টেনই তারা রাখবে, সেটা একদমই টোটালি তাদের ডিসিশন। টেস্ট সিরিজ শেষে এবার ওয়ানডে সিরিজের পালা। আগামী ২ জুলাই কলম্বোতেই ৩ ম্যাচের প্রথম ওয়ানডেতে মুখোমুখি হবে দুদল। পরাগারমান, এটিএন বাংলা। পুরুষ ও নারী অনূর্ধ্ব 18 এশিয়া কাপ হকিতে অংশ নিতে যাওয়া বাংলাদেশ দলের জার্সি উন্মোচন ও ফটো সেশন অনুষ্ঠিত হলো আজ বিমান বাহিনীর ফ্যালকন হলে। প্রধান অতিথি হিসেবে জার্সি উন্মোচন করেন বিমান বাহিনী প্রধান ও বাংলাদেশ হকি ফেডারেশনের সভাপতি এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান। এ সময় বাংলাদেশ হকি ফেডারেশনের সাধারণ সম্পাদক রিয়াজুল হাসান সহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ২০১৬ সালে এই প্রতিযোগিতায় রানার্স আপ হয়েছিল বাংলাদেশ পুরুষ দল। এবারই প্রথম অংশ নিচ্ছে নারী দল। আগামী ৩ থেকে ১৪ জুলাই চীনের ডাচহুতে বসবে এবারের এশিয়া কাপ অনূর্ধ্ব 18 পুরুষ ও নারী হকি প্রতিযোগিতা। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিব আরো একবার। জোটবদ্ধ ইসলামী দলগুলো হবে আগামী দিনের প্রধান রাজনৈতিক শক্তি। সোহরাওয়ার্দী উদ্যানের মহাসমাবেশে মুফতি সৈয়দ রেজাউল করিম সংখ্যানুপাতিক নির্বাচন পদ্ধতির চালুর দাবি। এনবিআর চেয়ারম্যানের পদত্যাগের আগে কোনো আলোচনা নয়, জানালেন ঐক্য পরিষদ নেতারা। কমপ্লিট শাটডাউন কর্মসূচি চলবে, দিনে ক্ষতি ২৬০০ কোটি টাকা বলছে ব্যবসায়ীরা। ফেব্রুয়ারিতে নির্বাচনের মাধ্যমে অন্তর্বর্তী সরকার নির্বাচিত প্রতিনিধির কাছে ক্ষমতা হস্তান্তর করবে প্রত্যাশা বিএনপি। দ্রুত জুলাই ঘোষণাপত্র বাস্তবায়নের আশা জামায়াতের। শান্তিতে নোবেল জয় থেকে রাষ্ট্র পুনর্গঠনের কান্ডারি প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের ৮৫তম জন্মদিন আজ। দেশে সুষ্ঠু নির্বাচন আয়োজনই এখন তার বড় চ্যালেঞ্জ। এবং এখনো চূড়ান্ত হয়নি বহুল প্রত্যাশিত ডাকসু নির্বাচনের সময়সূচি। নানা অজুহাতে সময় ক্ষেপণের অভিযোগ। অংশীজনদের সাথে আলোচনার পর চূড়ান্ত হবে দিনক্ষণ বলছে কর্তৃপক্ষ। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।